ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ কাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। অনেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ তাদের নির্বাচন সামগ্রী নিয়ে গেছেন। প্রিজাইডিং অফিসারগণ নিরাপত্তা সহকারে নির্বাচন সামগ্রী নিয়ে যার যার কেন্দ্রে অবস্থান করবেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তাদের ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারেন, সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করেছি। যোগ্য প্রার্থীকে নির্বাচনে প্রত্যাশা নগরবাসী। এমন একজন প্রার্থীকে যাচ্ছি যিনি সমাজকে এবং সমাজের মানুষকে সুন্দরভাবে বসবাস করার জন্য উপযোগী করে দিতে পারবেন। আমাদের নিরাপত্তা ঘরে বাইরে এই ব্যাপারগুলি যারা নিশ্চয়তা দিবে এরকম প্রতিনিধি আসলে আমরা চাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে ভোট কেন্দ্র দখল ও সংঘাত সৃষ্টির আশঙ্কায় উদ্বেগ উৎকণ্ঠা। একে অপরকে দুষছেন প্রধান দুই মেয়র প্রার্থী। দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জে 7 খুন মামলার অভিযোগপত্র নিয়ে আপত্তি বাদী পক্ষের। নিরপেক্ষ তদন্ত হয়েছে বলছে পুলিশ। প্রধান আসামিকে ফিরিয়ে না আনায় হতাশ বিশিষ্টজনরা। সিলেটে একটি বেসরকারি স্কুলের 11 তলা ভবনে ফাটল। শিক্ষার্থী ও অভিভাবক আতঙ্কে, স্কুল ছুটি ও ভবন পরীক্ষার দাবিতে বিক্ষোভ। এবং নেপালের দফায় দফায় ভূমিকম্পের পর ভারী বর্ষণে ভূমি ধসের আশঙ্কা। নিহতের সংখ্যা 33 ছাড়িয়েছে। শুরুতেই সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। আগামীকাল ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সকাল থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 16টি স্থান থেকে চলছে ব্যালট বাক্স সহ ভোট গ্রহণের অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর কাজ। এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রকমের সহায়তা দিতে প্রস্তুত তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সময় বাকি 24 ঘন্টারও কম। মঙ্গলবার সকাল 8টা থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনে একযোগে শুরু হবে ভোট গ্রহণ। আর এই ভোট উৎসবকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় সহ 16টি স্থান থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী সামগ্রীর পাহারায় ছিল আনসার এবং পুলিশ সদস্যরা। পুলিশ অফিসার আছেন, আমি প্রিজাইডিং অফিসার, আমরা দুজন মিলে ভিতরে ঢুকছি। ওনাদের সব রেডি করা ছিল। আমাদের পেপারের নম্বর মিলিয়ে সই স্বাক্ষর নিয়ে ফর্মালিটি অবজার্ভ করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। ভোট কেন্দ্রগুলো ঘিরেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তারা। ভোট গ্রহণের জন্য সার্বিকভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট কেন্দ্রের বাহিরের নিরাপত্তা, সবকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডের জন্য 2টি করে পুলিশের টিম, 2টি করে র্যাবের টিম এবং প্রত্যেকটা 2টি ওয়ার্ডের জন্য আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে। এখানে 35 প্লাটুন বিজেপি থাকবে। এটা ছাড়াও কিন্তু আমাদের রিজার্ভ ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, নির্বাচনের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে যেতে সব রকম সহায়তা করবেন তারা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তাদের ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারেন, সেই জন্য কালকের এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করেছি। নির্বাচন উত্তরও আমরা মূলত কিছু পদক্ষেপ গ্রহণ করেছি, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। সেটি মাধ্যমে নির্বাচন কমিশনের দেওয়া যে সমস্ত বিধিমালা রয়েছে, বিধিনিষেধ আরোপ করা হয়েছে, ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো বলা হয়েছে, সেগুলো আমরা এনফোর্স করতে সমর্থ হব। এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, নির্বাচনের দিন নির্দিষ্ট দায়িত্বের বাইরেও নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সব রকম সহযোগিতা করতেও প্রস্তুত তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচন কমিশন, প্রার্থী এবং ভোটার সবাই শতভাগ প্রস্তুত নির্বাচনের জন্য। তবে জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাররা আগের চেয়ে এখন অনেক বেশি সচেতন। তারা নগরপিতা হিসেবে বেছে নিতে চান শত যোগ্য প্রার্থীকে। পাশাপাশি তাদের প্রত্যাশা একটি অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের। সিটি নির্বাচন নিয়ে ভোটারদের ভাবনার কথা জানাচ্ছেন মাহমুদ রাকিব। শুভঙ্কর রায় মিরপুরের মণিপুরে চা বিক্রি করেন 10 বছরেরও বেশি সময় ধরে। সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে তার বেচা বিক্রি বেড়েছে কয়েক গুণ। তার দোকানে বসে চায়ের চুমুকে ভোটাররা শেষ মুহূর্তে নির্বাচন নিয়ে নানা অঙ্ক কষছেন। মিরপুরের রোডঘাটগুলির অবস্থা খুবই খারাপ। এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা, আবার যানজট মুক্ত চাই। চাঁদাবাজি আমরা দেশে চাই না, আমরা চাই যোগ্য প্রার্থী। প্রার্থীরা ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিলেও জনপ্রতিনিধি হওয়ার পর তা ভুলে যান, এমন অভিযোগ ভোটারদের কণ্ঠে। তাই এবার সঠিক প্রতীকে সিল মারতে ভুল করতে রাজি নন নগরবাসী। নারীর অধিকার নিয়ে যারা সচেতন তাদের দিকেই চোখ নারী ভোটারদের। নারীরা ঠিক মতো চলতে পারতেছে না, তাদের একটা নিরাপত্তা যাতে দিতে পারে, সব সমস্যার সমাধান করতে পারে, তেমন একটা কর্মক্ষম মহিলা চাই। মাদক মুক্ত সমাজ করতে পারবে, গরিবের পাশে এসে দাঁড়াতে পারবে, আমরা এরকমই একটা প্রতিনিধি চাই। যাদের অবদান মানে এলাকাবাসীর জন্য আছে, আমরা তাদের মধ্যে থেকেই ভোট দিব। এমন একজন প্রার্থীকে যাচ্ছি যিনি সমাজকে এবং সমাজের মানুষকে সুন্দরভাবে বসবাস করার জন্য উপযোগী করে দিতে পারবেন। গার্মেন্টস শ্রমিকদের শ্রমিক বান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশা থাকলেও নির্বাচন নিয়ে কিছুটা নিরুৎসাহিত তরুণ প্রজন্ম। কোন নিরপেক্ষ মানুষ জেতার সম্ভাবনা, জিতলেও সে যে নিরপেক্ষ কাজ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। বিন্দুমাত্র যে পরিবর্তন এই নির্বাচনের মধ্যে দিয়ে সম্ভব, সেটা আমরা তরুণ প্রজন্ম মনে করছি। আমরা প্রথমে চাই সৎ এবং যোগ্য একজন মেয়র এবং যারা গার্মেন্টস শ্রমিক আমাদের দেখবে। তরুণদের মধ্যে যাদের আগ্রহ আছে তাদের প্রত্যাশা আধুনিক প্রযুক্তি বিকাশে কাজ করবেন তাদের নির্বাচিত প্রতিনিধি। তবে যারা দিন আনে দিন খায় তাদের যারা কোনো আগ্রহই নেই সিটি নির্বাচন নিয়ে। ইনকাম করে দিন খাই, কে মেয়র হইলো না হইলো ওটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা করে তো আমাদের লাভ নেই। আমারও ভাগ্য পরিবর্তন হলো, কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন হয়। তরুণদের ভাবনা এখন ইন্টারনেট ভিত্তিক, মুক্তিযুদ্ধের চেতনা অবশ্যই থাকবে। জ্ঞান বিজ্ঞানের যে শিক্ষা, জেনারেল শিক্ষা, এই সমস্ত শিক্ষাকে সমন্বয় সাধন করবে। আমাদের নিরাপত্তা, ঘরে বাইরে, এই ব্যাপারগুলি যারা নিশ্চয়তা দিবে, এরকম প্রতিনিধি আসলে আমরা চাচ্ছি। প্রার্থীদের প্রচারণা শেষ, এবার ভোটারদের পালা। বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরকে বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলতে নগরবাসী কাদেরকে দিবেন নগর পিতার গুরুদায়িত্বটি, আর কাদেরই বা নিজ নিজ এলাকায় জনপ্রতিনিধি হিসেবে তারা নির্বাচিত করবেন, তাই এখন দেখার বিষয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিন শুনানি 1 সপ্তাহ পিছিয়েছেন হাইকোর্ট। নিরাপত্তার কারণে বিএনপির এই নেতা হাজির হতে না পারায় তার আইনজীবীরা সকালে আদালতে জামিন শুনানি পেছানোর আবেদন করেন। পরে হাইকোর্টের আলাদা দুটি বেঞ্চ নাশকতার 2 মামলার শুনানি 1 সপ্তাহ এবং দুদকের দায়ের করা মামলার শুনানি 4 মে পুনর্নির্ধারণ করেন। গত 15 এপ্রিল মির্জা আব্বাসের আগাম জামিন বিষয়ে বিভক্ত আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। এই বেঞ্চেই আজ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। দেখছেন দুপুরের সময়। দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন সহ দেশের মানুষের জীবন মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয় থেকে সাতক্ষীরা, বগুড়া সহ কয়েকটি জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। এ সময় সরকার ক্ষমতায় আসার পর ও সম্প্রতি আন্দোলনের নামে বিএনপির রেল খাতে ব্যাপক ক্ষতি সাধন করেছে বলেও জানান তিনি। বিএনপি সরকার ক্ষমতায় এসে পুরো রেলটাকেই নষ্ট করে দিয়েছিল, অনেক লাইন বন্ধ করে দিয়েছিল। আর এবারে তো আন্দোলনের নামে রেল পোড়ালো, লাইন নষ্ট করলো। আর মানে আমরা তৈরি করি, সৃষ্টি করে ধ্বংস করি। কৃষিকে আরো আধুনিকায়ন এবং যান্ত্রিকীকরণের ব্যবস্থা আমরা নিচ্ছি, তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সেই সাথে সাথে এসএমই ফাউন্ডেশন আমরা করেছি, যে ফাউন্ডেশনের মাধ্যমে যে কোনো মানুষ এখানে ঋণ নিতে পারে। এখানে আমরা মহিলাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছি। আমাদের রপ্তানি বাণিজ্য আরো বাড়াতে হলে রপ্তানি ক্ষেত্রে আরো পণ্য সংখ্যা বাড়াতে হবে। পণ্য সংখ্যা বাড়ানোর জন্য আমি সবসময় এটাই মনে করি যে কৃষিজাত পণ্য এবং খাদ্যপণ্য, এই পণ্যগুলি যদি আমরা সেভাবে উপযুক্তভাবে প্রসেস করে পাঠাতে পারি, তাহলে আমাদের রপ্তানিও বৃদ্ধি পাবে, রপ্তানি আয়ও বাড়বে, পাশাপাশি আমাদের দেশে মানুষের কর্মসংস্থান হবে। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এখন উন্নয়নের একটা রোল মডেল। বাংলাদেশ এইভাবেই যেন দ্রুত এগিয়ে যেতে পারে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল 10টায় এ বৈঠক শুরু হয়। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুপুরের সময় আরো থাকছে। গাজীপুরে পোশাক কারখানায় গ্যাসের কম্প্রেসার বিস্ফোরণে 7 জন দগ্ধ, গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। নেপালে পরপর দুদিন দফায় দফায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এদিকে শনিবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 3300 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। অন্যদিকে আবারও ভূমিকম্পের আশঙ্কায় বাসাবাড়ি ছেড়ে খোলা রাস্তায় দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। নেপাল থেকে সেখানকার সবশেষ খবর জানিয়েছেন রিপোর্টার ওমর ফারুক। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমেই আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি সেটি এক কথায় বলা যায় যে অনেকটাই ভয়াবহ। সেখানে আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টির মধ্যে হাজার হাজার পর্যটক তারা অপেক্ষা করছেন তাদের বাড়িতে ফেরার জন্য, এবং অনেকেই বলছেন যে তারা সেখানে আপনার এই ভূমিকম্পের পর থেকেই সেখানে অবস্থান করছেন। এর পাশাপাশি যেই সকল এলাকা এই ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকারও বেশ কয়েকটি জায়গায় আমরা ঘুরে দেখেছি। যারা স্বজনকে পেয়েছেন তারা সেখানে শ্মশানে গণভাবে একই সাথে 8-10 জনের মৃতদেহ সৎকার করা হচ্ছে। কাঠমান্ডুর অন্যতম একটি আকর্ষণীয় এলাকা যেখানে প্রায় 300 থেকে 400 বছরের পুরনো মন্দির ছিল, সেটি পুরোটাই ধসে গেছে এবং এর আশপাশে অনেকগুলো স্থাপনাই আসলে সেগুলো ধসে গেছে। এই প্রাণচঞ্চল একটি শহর একটি ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। এই ভূমিকম্পের পর থেকেই কাঠমান্ডুবাসী এবং বিশেষ করে পুরো নেপালের মানুষই আসলে তাদের ঘরে অবস্থান করছেন না। তাঁবু খাটিয়ে হাজার হাজার মানুষ, শিশু এবং বিভিন্ন বয়সী মানুষ সেখানে অবস্থান করছেন জীবনের ভয়ে। এই মাঠ ছাড়াও অনেকে নদীর তীরেও আসলে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে এখনো পর্যন্ত তারা কোনো ধরনের সহযোগিতাই পাননি। यहाँ पर नहीं है, यहाँ पर तो बासों बास बसे हुए हैं, ये भूकंप के चलते यहाँ पर बैठे हुए हैं। एक मतलब बिस्किट का पैकेट भी नहीं मिला हुआ है, सब हम लोग सेल्फ अपना ऑर्गेनाइज कर रहे हैं। डेंजरस कंडीशन, एवरी ऑल पीपल्स आर सो क्राइंग, नो फूड अवेलेबल, नो वाटर। দর্শক, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের আরো খবরাখবর থাকছে সংবাদের শেষ অংশে। আবারও সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নিরাপত্তায় নগরীর বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে সকাল 10:30টায় নগরীর জিমনেশিয়ামের নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন রিটার্নিং অফিসার আব্দুল বাতেন। এ সময় নির্বাচনের প্রয়োজনীয় সামগ্রী দ্রুত কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেন তিনি। চট্টগ্রামের 719টি কেন্দ্রের মধ্যে 603টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে চট্টগ্রাম নগরী বহিরাগত সন্ত্রাসীদের মিলন মেলায় পরিণত হয়েছে এমন অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিএনপির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল। সকালে আলাদা আলাদা স্থানে এসব কথা বলেন তারা। চট্টগ্রাম শহর বর্তমানে সন্ত্রাসীদের মিলন মেলায় পরিণত হয়েছে। রাজনীতিবিদ যারা সন্ত্রাসী আছে তারা চট্টগ্রামে অবস্থান করছে, আর নামকরা সন্ত্রাসী তারা আসছে, তাদের সাথে তাদের অনুগত সন্ত্রাসীরা চট্টগ্রাম শহরে অবস্থান করছে। সন্ত্রাসীদের মিলন মেলায় পরিণত হয়েছে। এখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশে এরকম কোনো পরিবেশ হতে পারে আমার মনে হয় এই দেশের নাগরিকরা সেটা কোনোদিনই কল্পনা করতে পারে না। অভিযোগ পাল্টা অভিযোগ দুই দিকেই আছে। দুই দিকের পক্ষেই বলা হচ্ছে যে ওই এলাকায় বহিরাগত আছে। পরে আমরা যখন ভেরিফাই করতে গেছি তখন সেই পরিমাণ দেখিনি। তা আমরা চেষ্টা করছি যদি এই ধরনের কোনো যে অভিযোগের যে বিষয়টা আছে সেটা আমরা ভেরিফাই করে অবশ্যই সে এলাকা থেকে তারা চলে যাবে। ভোট গ্রহণের সময় যতই ঘনিয়ে আসছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের মধ্যে বাড়ছে ভোটকেন্দ্র দখল এবং সংঘাত সৃষ্টির আশঙ্কা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। টাকা দিয়ে ভোট কেনার পাশাপাশি কেন্দ্র দখলের প্রস্তুতি নিয়ে মঞ্জুর আলম এবং আজম ও নাসির একে অপরকে দুষছেন। এদিকে পুলিশ বলছে কঠোর নিরাপত্তা বলয় ভেঙে কেন্দ্র দখল করা সম্ভব হবে না।
জুলাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু ও অবাধ করার জন্য পুলিশ প্রশাসন আগেই নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাহাড়তলী সিটি গেট, শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু, পতেঙ্গা 15 নম্বর ঘাট সহ নগরীর 7টি পয়েন্টে বসিয়েছে স্থায়ী চেকপোস্ট। মূলত অবৈধ অস্ত্র এবং বহিরাগত সন্ত্রাসী ঠেকাতে পুলিশের এই প্রচেষ্টা হলেও তাতেও মন ভরছে না মূল প্রার্থীদের। এক্ষেত্রে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমের অভিযোগ, ভোট কেন্দ্র দখল ও সংঘাত সৃষ্টির জন্য বহিরাগতদের নগরীতে জড়ো করা হচ্ছে। বাইরে থেকে অনেক লোক এসেছে, তারা বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে, এরকম একটা তথ্য আমাদের নলেজে এসেছে। আমাদের কিছু লোকজনকে হয়রানি করা হচ্ছে। আর এই ব্যাপারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসিরও পাল্টা অভিযোগ আনলেন মঞ্জুর আলমের বিরুদ্ধে। ওরা কেন্দ্র দখল করে অনিয়ম করতে পারে, তার ভোট জালিয়াতি করতে পারে বা জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন, পাশাপাশি আমাদের নেতা কর্মীদেরও নির্দেশনা দেওয়া আছে। অন্যদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থকরা কেন্দ্র দখল বা সংঘাত সৃষ্টির সুযোগ পাবে না। ওয়ার্ড ভিত্তিক মোবাইল, তারপর আছে থানা ভিত্তিক তদারকি মোবাইল, এর বাইরে আমাদের এতগুলো আছে। এর বাইরে যে আছে র্যাব আছেন, বিজিবি আছে, তো সব মিলিয়ে তো এইগুলোর মধ্য দিয়ে কেউ কেন্দ্র দখল করে নিয়ে যাবে সেটা। শুধু ভোট কেন্দ্র দখল বা সংঘাত সৃষ্টির আশঙ্কা নয়, গত 7 এপ্রিল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর পর এই পর্যন্ত উভয় প্রার্থী একে অপরের বিরুদ্ধে অন্তত 15টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন নির্বাচন কমিশনে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, চট্টগ্রাম। সিলেটে একটি বেসরকারি স্কুলের 11 তলা ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সকাল 8টায় স্কুল শুরুর পরপরই ভবনে ফাটলের খবর ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকেরা স্কুল ছুটির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এর পরপরই শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে ফেলা হয়। এদিকে কর্তৃপক্ষের দাবি, ভবনে কোনো ফাটল ধরেনি, তবে অভিযোগ ওঠার কারণে ইঞ্জিনিয়ার এনে ভবন পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন তারা। এদিকে স্কুল ভবনটিকে দ্রুত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ক্যাম্পাস স্থানান্তরের দাবি জানিয়েছেন অভিভাবকেরা। গতকালের দ্বিতীয় দফা ভূমিকম্পনে ভবনটি ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছেন তারা। আমরা যখন শুনলাম যে এখানে ভূমিকম্পের কারণে বিল্ডিং এর ফাটল দেখা দিচ্ছে, ঠিক তখনই আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, অভিভাবকরা আলোচনা করেছি। আমরা চিল্লাচিল্লি শুরু করার পরে এই ক্লাস থেকে আমরা এখন বাচ্চা নিয়ে যাচ্ছি। এইটা কোনো নতুন ক্র্যাক না, এইটা পুরানো ক্র্যাক। এইটা রিপেয়ার করা হয় নাই। অনেক দিন থেকেই আমরা বলতেছিলাম যে এটা রিপেয়ার করব। এটা আজকে দিনের ভিতরে রিপেয়ার করা হবে। কালকের থেকে এখানে কোনো ডিফেক্ট দেখতে পাবেন না। ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা হয়েছে আমাদের, এবং উনি বলছেন একদিনের ভিতরে যে ওয়ালটা ক্র্যাক দেখাচ্ছি ওয়ালটা সরিয়ে দিবেন, নতুন করে এখানে ওয়াল করে সেম টাইলস লাগিয়ে এটাকে রিপেয়ার করে ফেলবেন, এবং এরপরে আর এটাতে কোনো অসুবিধা হবে না। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনার 1 বছর পূর্ণ হলো আজ। এই ঘটনায় 11 মাস তদন্তের পর হত্যা মামলার অভিযোগপত্র দেয়া হলেও এতে আপত্তি তুলে আদালতে নারাজি আবেদন দেওয়ার কথা জানিয়েছে বাদীপক্ষ। তবে পুলিশ বলছে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছেন তারা। এদিকে নারায়ণগঞ্জের বিশিষ্টজনরা বলছেন, মামলার প্রধান আসামি নূর হোসেনকে এখনো দেশে ফিরিয়ে আনতে না পারায় হতাশ তারা। খান মোহাম্মদ রুমেলের আরও একটি রিপোর্ট। গেল বছরের এই দিনে নারায়ণগঞ্জে অপহৃত হন আইনজীবী চন্দন সরকার, কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জন। 30 এপ্রিল শীতলক্ষার বুকে একে একে ভেসে উঠতে থাকে তাদের মরদেহ। নৃশংস এই হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গেছিল গোটা দেশ। প্রতিবাদে রাজপথে নেমেছিলেন নারায়ণগঞ্জের সব স্তরের মানুষ। এরপর শীতলক্ষায় জল গড়িয়েছে অনেক। ঘটনার পর কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন নিহত নজরুলের স্ত্রী। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হয় র্যাব 11 তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, উপ অধিনায়ক মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম রানা সহ র্যাবের 19 জন সদস্য। এছাড়াও বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে নূর হোসেনের 11 সহযোগী। একই বছরের 14 জুন ভারতে গ্রেপ্তার হয় নূর হোসেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 র্যাব কর্মকর্তা সহ আদালতে জবানবন্দি দিয়েছেন 19 জন। আর চলতি মাসের 8 তারিখে 35 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, যেটি মানসম্পন্ন
এবং যেটির ভিতরে তদন্তের যা যা থাকা দরকার, যেভাবে থাকা দরকার সেভাবে আছে। আর মামলার আইনজীবী বলছেন, অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর তার কপি বাদীপক্ষকে দেওয়ার বিধান থাকলেও এখনও তদন্তকারী সংস্থা তাদেরকে কোনো কপি দেয়নি। এছাড়া মামলার এজাহারভুক্ত 6 আসামির মধ্যে নূর হোসেনকে ছাড়া 5 জনকে অব্যাহতি দিয়েছে পুলিশ। এই যে 5 জনকে বাদ দেওয়া হয়েছে সেটাকে কিন্তু আমার বাদীনি মেনে নেয় নাই এবং আমরা মেনে নিতে পারি না। সুতরাং এটার বিরুদ্ধে আগামী যে তারিখ আছে, আগামী 11ই মে, সেই 11ই মে আমরা নারাজি পিটিশন দাখিল করব। অন্যদিকে নারায়ণগঞ্জের বিশিষ্টজনরা বলছেন, এজাহারভুক্ত আসামিদের বাদ দিয়ে চার্জশিট দেয়া নূর হোসেনকে এখনও ফেরত আনতে না পারা সহ বিভিন্ন কারণে এই মামলার তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ রয়েছে। নূর হোসেনকে আনার তো সকল ব্যবস্থা সরকার আগেও ঘোষণা দিয়েছেন, কিন্তু নূর হোসেনকে আনতে বাধাটা কোথায়? সে কিন্তু অন্য একটি দেশের প্রচলিত আইনে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে। আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেল চেষ্টা করছে, কবে আসতে পারবে সেটি তো আসলে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ নাগরিকদেরকে আশ্বস্ত করতেই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন বলে মনে করেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ। ব্যবসা বাণিজ্যের জন্য একসময় বিশ্বজুড়ে নারায়ণগঞ্জের পরিচিতি ছিল প্রাচ্যের ডেন্ডি হিসেবে। শুধু তাই নয়, সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধি ছিল নারায়ণগঞ্জের। অথচ একের পর এক গুম, খুন আর অপহরণের কারণে গেল বছরের পুরোটা সময় নারায়ণগঞ্জবাসীর কেটেছে ভীতি আর অজানা আতঙ্কে। এখন পরিস্থিতি কিছুটা ভালো হলেও নারায়ণগঞ্জবাসী বলছেন, গেল বছর ঘটে যাওয়া গুম, খুন আর অপহরণের সুষ্ঠু বিচার না হলে আবারও অবনতি ঘটতে পারে এই নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতির। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গাজীপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে 7 জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শ্বাসনালী পুড়ে যাওয়ায় 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহত ও তাদের স্বজনরা জানিয়েছেন, সকালে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ডেকো আগামী ওয়াশিং লিমিটেড নামে একটি কারখানায় নির্মাণ শ্রমিকদের খাবার রান্না করতে চুলায় আগুন জ্বালান রেহানা বেগম। সঙ্গে সঙ্গেই পুরো ঘরে আগুন জ্বলে উঠলে ঝলসে যান তিনি। এ সময় পাশের ঘরে আগুন ছড়িয়ে পড়লে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন কম্প্রেসর রুমে ছড়িয়ে পড়লে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘুমিয়ে থাকা অবস্থায় 6 জন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে রেহানার শরীরের 90% দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সময় যতই গড়াচ্ছে বাড়ছে নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা 3300 ছাড়িয়েছে। আহত হয়েছে 5000-এর বেশি মানুষ। কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়াদের সন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে অত্যাধুনিক যন্ত্রের অভাবে ধীর গতিতে চলছে অভিযান। এরই মধ্যে প্রতিবেশী বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনের পাশাপাশি বিভিন্ন দেশ পাঠাচ্ছে উদ্ধারকারী বিশেষজ্ঞ, চিকিৎসক ও ত্রাণ। শনিবার ভূমিকম্পের সময় বিকট শব্দ করে এভাবে এভারেস্টের বেস ক্যাম্পে ধসে পড়ে তুষার। দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলেও তুষারের কাছে হার মানতে হয় বেস ক্যাম্পে থাকা পর্বত আরোহীদের অনেককে। নেপালের স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পে তুষার ধসের সময় ধারণ করা এই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এক জার্মান অভিযাত্রী। সেখানে চাপা পড়া হতাহতদের উদ্ধারে তৎপরতা শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে তা ব্যাহত হচ্ছে। এভারেস্টে যখন বৈরী আবহাওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তখন কাঠমান্ডুতে ভারী যন্ত্রপাতির অভাবে ধীরগতিতে চলছে উদ্ধার ও সন্ধান তৎপরতা। মানুষের খালি হাত আর সাধারণ হালকা যন্ত্রপাতি দিয়েই চলছে নিমিষে মাটির সঙ্গে মিশে যাওয়া ধরাহরা টাওয়ারের ধ্বংসস্তূপে চাপা পড়া হতভাগ্যদের উদ্ধার কাজ। একইভাবে নেপালের অন্যান্য অংশ চলছে উদ্ধার কাজ। তবে নেপালের এই ক্রান্তিকালে প্রতিবেশী দেশগুলো প্রসারিত করেছে সহায়তার হাত। ভূমিকম্পের পরপরই উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য বিশেষজ্ঞ দল পাঠিয়েছে ভারত, পাকিস্তান ও চীন। উদ্ধার কাজে অংশ নিতে সেনা সদস্য পাঠিয়েছে চীন। প্রতিবেশী 3 দেশ থেকে পাঠানো ত্রাণ সহায়তাও এরই মধ্যে পৌঁছেছে বিধ্বস্ত নেপালে। জাপানও পাঠিয়েছে উদ্ধারকারী দল। খাবার, চিকিৎসা সরঞ্জাম সহ উদ্ধারকারী একটি দল পাঠিয়েছে কানাডা। প্রাথমিকভাবে নেপালকে 50 লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। অনুদানের পাশাপাশি উদ্ধারকারী ও বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলও 40 জন চিকিৎসক ও 64 জন অনুসন্ধান ও উদ্ধারকারী সহ 260 জনের একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। খাবার, পানি ও চিকিৎসা সরঞ্জামাদি সহ পাঠিয়েছে দেশটি।
শরীফুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। টেস্টে পাকিস্তান শক্তিশালী দল হলেও জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। পাশাপাশি মুশফিক জানান, ওয়ানডে সিরিজে জয়ের আত্মবিশ্বাস টেস্ট সিরিজেও বাংলাদেশ দলের বেশ কাজে আসবে। আজ খুলনায় প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলন করেছে টিম বাংলাদেশ। এদিকে একাদশে নতুন কোনো ক্রিকেটারের অভিষেক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন টাইগারদের কোচ। ওয়ানডে এবং টি-20তে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর আত্মবিশ্বাসে এগিয়ে আছে টাইগাররা, তাই অনুশীলনেও কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। যদিও অভিজ্ঞতায় পাকিস্তানের মিসবাহ ইউনিস খানের চেয়ে পিছিয়ে আছে সাকিব তামিমরা, তাই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শেষ দিনের অনুশীলনে বেশ মনোযোগী ছিল টিম বাংলাদেশ। এদিন সাকিব, তামিম, মুমিনুল্লাহ নেটে ব্যাটিং অনুশীলন করেন। নেটের ভেতরে বোলিং বিভাগে অনুশীলনের পাশাপাশি নেটের বাইরে ফিল্ডিং বিভাগেও প্রস্তুতি নেন তারা। আর দলের অধিনায়ক মুশফিক ওয়ানডের মতো টেস্টেও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণকাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জে 7 খুন মামলার অভিযোগপত্র নিয়ে আপত্তি বাদী পক্ষের। নিরপেক্ষ তদন্ত হয়েছে বলছে পুলিশ। প্রধান আসামিকে ফিরিয়ে না আনায় হতাশ বিশিষ্টজনেরা। সিলেটে একটি বেসরকারি স্কুলের 11 তলা ভবনে ফাটল। শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কে, স্কুল ছুটি ও ভবন পরীক্ষার দাবিতে বিক্ষোভ। এবং নেপালে দফায় দফায় ভূমিকম্পের পর ভারী বর্ষণে ভূমি ধসের আশঙ্কা। নিহতের সংখ্যা 3300 ছাড়িয়েছে। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। সঙ্গে থাকুন সময়।